নমস্কার, সন্ময় স্পিক্স থেকে সন্ময় বন্দ্যোপাধ্যায়। রিভিউ পিটিশনের সম্মেলনটাও শেষ হয়ে গেল জানেন। 25,753 জন শিক্ষক, শিক্ষাকর্মী, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 সবার ভবিষ্যৎটাকে জলে ফেলে দিল একটা সরকার, একটা নবান্ন, এক কালীঘাটের এক মহিলা। এর বিচার হবে না? এই অপরাধের বিচার হবে না বলুন তো? শুধুমাত্র চোরেদের চাকরি বাঁচানোর জন্য একটা সরকার কত বড় অপরাধ করতে পারে সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল। আমার কাছে মনে হচ্ছে যে গতকাল যখন শেষ পর্যন্ত মধ্য শিক্ষা পর্ষদের একটা অ্যাপিলকে কেন্দ্র করেছে শুনানি হলো, সংক্ষিপ্ত শুনানি, সেই শুনানিতে শেষ পর্যন্ত জলে চলে গেল কিন্তু প্রত্যেকটি শিক্ষকের ভবিষ্যৎ জীবন। 31শে ডিসেম্বর পর্যন্ত কিছু শিক্ষককে, যারা দাগি চিহ্নিত নয় এখনো পর্যন্ত, তাদের স্কুলে যাওয়ার অধিকারটা দিল, কিন্তু 31শে ডিসেম্বরের পর আর নয়। সরকার স্বীকার করে নিল যে আমরা পরীক্ষা নিচ্ছি, আমরা নতুন ব্যবস্থার মধ্যে ঢুকছি। আলটিমেটলি জলে চলে গেল সমস্ত সম্ভাবনা। যারা শেষ পর্যন্ত আশা নিয়ে তাকিয়েছিলেন যে রিভিউ পিটিশন হবে, কিউরেটিভ পিটিশন হবে, স্বপ্ন দেখিয়েছিলেন কেন তাদের, এই মানুষগুলোকে, যখন স্বপ্নটাকে শেষই করবেন, অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া এবং তারপর যদি আবার কোনো একটা ফাঁক দিয়ে বার করে নিয়ে যাওয়া যায়, এই যে ডেসপারেশন, এই ডেসপারেশনের মধ্যে লুকিয়ে ছিল এক ধরনের ছলনা। এবং সেই ছলনাতেই শেষ পর্যন্ত এই নতুন করে রিভিউ পিটিশন করে যদি চাকরি বাঁচানো যায়, যোগ্য অযোগ্য তালিকা দেওয়া যাবে না। যোগ্য তালিকা দিতে পারবেন না। 22 লক্ষ পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছে তাদের প্রত্যেকের 17টা এক্সামিনেশন চেকিং রিচেকিং করে শেষ পর্যন্ত যে হারকিউলিয়ান টাস্ক বার করে নিয়ে আসতে হবে, সেটা কয়েক দশকে হয়তো সম্ভব হবে না। ফলত শেষ পর্যন্ত যেটা গেল সেটা গেল। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ধার নিয়ে আজকে বলতে ইচ্ছে করছে, যা গেছে তা গেছে। আপনি ভাবুন তো, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যেদিনকে রায়টা দিয়েছিলেন, কি দিয়েছিলেন? বলেছিলেন যে এরা অযোগ্য, এদের চাকরি চলে যাবে, এদের চাকরি রাখা যাবে না, বাকিদের চাকরি থাকবে। সেইটা যদি সেদিনকে রাজ্য সরকার মেনে নিত, আজকে এই পরিস্থিতি হতো, এই অবস্থা হতো। জেদ ধরে ডিভিশন বেঞ্চ গেলেন, সেখান থেকে জাস্টিস অনিরুদ্ধ বসু গেলেন, সেখান থেকে আবার ফিরে এলো জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চ, তার বিরুদ্ধে আবার পিটিশন করে চলে গেলেন সুপ্রিম কোর্টে জাস্টিস চন্দ্রচূড়ের কাছে। শেষ পর্যন্ত জাস্টিস সঞ্জীব খান্না এন্টার প্যানেল বাতিল করার যে রায় জাস্টিস দেবাংশু বসাক 2024 সালের 24শে এপ্রিল দিয়েছিলেন, সেটাকেই বহাল রাখলেন। এবং সেই বহাল রাখার পর মধ্য শিক্ষা পর্ষদ গতকাল শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে একটা তারিখ পেয়েছিল, 17 তারিখ, সেখানে শুনানি হলো এবং সেই শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ কিন্তু অনড় থাকলেন। এবং এই অনড় থাকার মধ্য দিয়ে যে গতকাল যে লাইভ স্ট্রিমিংয়ে আমরা দেখছিলাম, প্রায় 8 ঘন্টার লাইভ স্ট্রিমিং হয়েছে, পুরো এই শুনানিটা হয়েছে। সেই শুনানির সময় শুনতে শুনতে আমার খালি মনে হচ্ছিল যে একটা সরকার শুধু চোরকে বাঁচানোর জন্য কত শিক্ষিত ছেলের ভবিষ্যৎকে নষ্ট করলেন। আমি আজকে এই প্রতিবেদনে নিয়ে এসেছি ফিরদৌস শামীম। তিনি সুপ্রিম কোর্টে গতকাল ছিলেন। সুপ্রিম কোর্ট থেকে বেরোনোর পরই সরাসরি তাকে টেলিফোনে ধরেছিলাম। আমার মূল প্রশ্নটা ছিল যে আচ্ছা, আজকে যে ঘটনাটা ঘটলো, অর্থাৎ মধ্য শিক্ষা পর্ষদ যে অ্যাপিলটা করলেন, যার হয়ে কপিল সিবাল সওয়াল করলেন, রাজ্য সরকারের হয়ে রাকেশ দ্বিবেদী সওয়াল করলেন, এই যে বাঘা বাঘা আইনজীবীরা যে শেষ পর্যন্ত সম্ভবত মনু সিংভিও ছিলেন, সওয়াল করলেন, এই যে দীর্ঘ সওয়াল হলো, শুনানি হলো, এবং সেখানে যে রাজ্য সরকারের তরফ থেকে স্বীকারোক্তি দেওয়া হলো যে আমরা নতুন করে এই রিক্রুটমেন্ট প্রসেস চালু করছি, রাজ্য শেষ পর্যন্ত তার এফেক্টটা কী? তার এফেক্টটা এটা নয় যে রাজ্য সরকার যখন স্বীকার করে নিচ্ছে যে ঠিক আছে আমরা নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস করছি, অন্তত ইন্টারিম রিলিফ চাইতে গিয়ে যেটা করলেন, সেটা করতে গিয়ে জলে ফেলে দেওয়া হলো না সমস্ত যারা যোগ্য, যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরিটা করছেন, তাঁদের ভবিষ্যৎকে? আমি সরাসরি প্রশ্ন করেছিলাম, তখন সুপ্রিম কোর্টের বাইরে কলকাতার ফ্লাইট ধরার জন্য বেরিয়েছেন। সেই সময় ফিরদৌস শামীম আমাদের প্রশ্নের উত্তরে যা বলেছেন সেটাই আপনাদের আজকে শোনাচ্ছি। নমস্কার ফিরদৌস দা, সন্ময় বলছি। নমস্কার, বলুন। বলছি সুপ্রিম কোর্টের রায়, মানে যে অর্ডারে মধ্যশিক্ষা পর্ষদ একটা রিলিফ চাইতে গিয়েছিল, এই প্রেয়ার এবং তার প্রেক্ষিতে প্রধান বিচারপতির যা ডিরেকশনস বা অর্ডার, তাতে কি যোগ্যদের যারা যোগ্য তাদের জন্য রিভিউ এর সম্ভাবনাটা প্রায় বন্ধ হয়ে গেল নাকি?
আমার তো তাই মনে হচ্ছে, আপনি কি বলেন? একদমই, দেখুন আমি বলি যে রিভিউয়ের স্কোপ অত্যন্ত লিমিটেড। এরপরে আজকে যে মডিফাইড অর্ডার হলো, তার ফলে বলা যায় যে রিভিউ স্কোপ প্রায় শেষ হয়ে গেল। যদিও রিভিউ স্কোপ অত্যন্ত সংকীর্ণ, আর সময় সে কথা বলবে। কিন্তু আজকে যেটা মূলত রায়টি হয়েছে সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের দেওয়া আন্ডারটেকিং এর উপর ভিত্তি করে। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে তারা 31 ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করবে এবং 31 মের মধ্যে তারা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। অর্থাৎ এই বছরের শেষ দিনের মধ্যেই নিয়োগ প্রক্রিয়াটি শেষ হয়ে যাবে, এই আন্ডারটেকিং দিয়েছে। প্রথম রায়ে কিন্তু, প্রথম যে জাজমেন্ট ছিল সেখানে কিন্তু কোনো প্রকার সময় ছিল না যে এই সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। তার কারণ পশ্চিমবঙ্গে 2016 সালে সর্বশেষ নবম দশমের যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে, আজকে 2025 সাল, রিক্রুটমেন্ট হয়নি। এই রায়ের ফলে কি হলো, টাইম বাউন্ড করে দিল, এই সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া তোমাকে শেষ করতে হবে। ফলে নিয়োগ প্রক্রিয়া যে হতে যাচ্ছে সেটা আন্ডারটেকিং এর মধ্য দিয়েই পরিষ্কার যে পশ্চিমবঙ্গ সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তারা নিয়োগ প্রক্রিয়া করতে বাধ্য, এবং সেইটা যদি না করে তাহলে কস্ট ইম্পোজ হবে, এই রায় রিকলও হয়ে যেতে পারে। ফলে সে কথাও কিন্তু চিফ জাস্টিস বলেছেন। ফলে একটা জিনিস পরিষ্কার, যে যারা অযোগ্য সেই সমস্ত শিক্ষকদের অর্থ ফেরত লাগবে, যারা যোগ্য বৈধ তারা 31শে ডিসেম্বর পর্যন্ত, এই শিক্ষাবর্ষ পর্যন্ত তারা কন্টিনিউ করবে। যারা চিহ্নিত যোগ্য বা চিহ্নিত অযোগ্য যাই হোক না কেন, গ্রুপ সি গ্রুপ ডি যে সমস্ত শিক্ষাকর্মী, তারা কেউ স্কুলে যেতে পারবেন না। ফলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে টাইম বাউন্ড ম্যানারে নতুন রিক্রুটমেন্ট প্রসেস সেটা শেষ করতে হবে। ফলে স্কুলগুলোতে যে শিক্ষক শিক্ষাকর্মীর পদ শূন্য ছিল সেগুলো অন্ততপক্ষে ভর্তি হবে, এবং নতুন যে নিয়োগ প্রক্রিয়া হবে আশা করব সেখানে স্বচ্ছতার সঙ্গে এই নিয়োগ প্রক্রিয়া করবে। সেটা যদি না করেন তাহলে ভবিষ্যতে কিন্তু আপনাদের জন্য আরো বড় বিপদ অপেক্ষা করবে। অনেক ধন্যবাদ ফিরোজ দা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।